আপনারা দেখছেন টাইমস বাংলা, ফাইট ফর রাইট। প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো? আজকে ক্লাস 9-এর লেসন 6 মাইল দ্য মিস্ট আপন দ্য হিলটা করাবো। তো সবাই রেডি হয়ে নাও, চলো শুরু করি। লেসন 6 মাইল দ্য মিস্ট আপন দ্য হিল বাই এমিলি জেন ব্রন্টে। এমিলি জেন ব্রন্টে একজন লেখিকা। এমিলি জেন ব্রন্টে সম্পর্কে আমরা প্রথমে কিছু জেনে নেব। চলো। Emily John Bronte, 1818 to 1848, was an English poet and novelist, best remembered for her only novel Wuthering Heights, long considered a classic of English literature. এমিলি জেন ব্রন্টি 1818 সাল থেকে 1848 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন একজন ইংরেজ কবি। তার একমাত্র উপন্যাস উদারিং হাইটস, যেটা কিনা ইংরেজি সাহিত্যের একটি কালজয়ী সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়, তার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। এমিলি জেন ব্রন্টে একটি ছদ্মনাম নিয়ে লিখতেন, এলিস বেল। উদারিং হাইটস উপন্যাসটিও তিনি এলিস বেল ছদ্মনাম নিয়ে লিখেছিলেন। এমিলি জেন ব্রন্টে সম্পর্কে আমরা আরও কিছু জানব। চলো। They were 6 siblings. তারা 6 ভাই বোন ছিল। When Emily was just 3, she lost her mother. যখন তার মাত্র 3 বছর বয়স, তার মা মারা যান। A few years later, 2 eldest sisters, Maria and Elizabeth, also died of tuberculosis. কয়েক বছর পরেই দেখো তার 2 দিদি, মারিয়া এবং এলিজাবেথ, তারাও মারা গেলেন টাইফয়েড রোগে ভুগে। তাহলে আমরা কি দেখছি? Other Bronte children, all under 10 years of old, had suffered the loss of 3 eldest members of their family. বাকি ব্রন্টে পরিবারের বাকি ছেলেমেয়েরা, 6 ছেলেমেয়ের মধ্যে 2 জন মারা গিয়েছেন আর 4 জন বেঁচে ছিলেন। যখন সবার বয়স 10 বছরের নিচে, তখন পরিবারের 3 সদস্যকে তারা হারিয়েছিলেন, মা আর 2 দিদি। কথাগুলো আলোচনা করলাম এটা জানানোর জন্য যে দেখো এমিলি ব্যক্তি জীবনে কতটা দুঃখ তিনি পেয়েছিলেন। এবার তোমরা টেক্সট বইটা একটু লক্ষ্য করো। কবিতাটা পড়ার আগে কবিতা সম্পর্কে কয়েকটি কথা বলা রয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. এই কবিতাটিতে নীল কুয়াশায় ঢাকা দূরবর্তী পাহাড় কবিকে তার ছেলেবেলার সুখের দিনগুলো, যেগুলি তিনি ফেলে এসেছেন, সেগুলিকে মনে করিয়ে দেয়। As she describes the landscape, she shifts from the present moment to the past and then to the present again. প্রকৃতির এই সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবি একবার বর্তমান মুহূর্ত থেকে অতীতে, আবার অতীত থেকে বর্তমানে ফিরে ফিরে আসেন। কবিতাটি যখন আমরা পড়ব তখন দেখবে যে প্রথম স্ট্যান্জাতে কবি বর্তমান মুহূর্তে আছেন, দ্বিতীয় স্ট্যান্জাতে কবি আবার অতীতে ফিরে গিয়েছেন, তৃতীয় স্ট্যান্জায় আবার বর্তমানে ফিরে আসেন, আবার চতুর্থ স্ট্যান্জার শেষে গিয়ে দেখি কবি আবার পুরনো দিনগুলোতে ফিরে গিয়েছেন। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল কবিতাটি এক গ্রীষ্মের দিনে বিকেলবেলা এবং সন্ধ্যাবেলা ঠিক মাঝামাঝি সময়ে লেখা হয়েছিল। এখানে এমিলি জেন ব্রন্টে যে রাইম স্কিম ব্যবহার করেছেন সেটি হলো এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ এবং জিএইচ জিএইচ। অর্থাৎ প্রতিটা স্ট্যান্জায় প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল আছে এবং দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল আছে। যদি আমরা প্রথম স্ট্যান্জাটি খেয়াল করি তাহলে দেখো হিল এর সঙ্গে তৃতীয় লাইনের ফিল মিল আছে, দ্বিতীয় লাইনে টুমরো এর সঙ্গে চতুর্থ লাইনের সরো মিল আছে। তেমনই সেকেন্ড স্ট্যান্জায় দেখো ইউথ রূপ, মোর ডোর। থার্ড স্ট্যান্জায় দেখো ফল পল, রেন চেন। এবং ফোর্থ স্ট্যান্জায় দেখো গ্রাস পাস, টিয়ার্স ইয়ার্স।
এবার চলো মূল কবিতাটা পড়া যাক। মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, স্নিগ্ধ কুয়াশাচ্ছন্ন পাহাড়, বাই এমিলি জেন ব্রন্টে। Mile the mist upon the hill. The poet here gives a vivid description of the mist that surrounds the distant mountain. কবি এখানে কুয়াশায় আচ্ছন্ন দূরবর্তী পাহাড়ের একটি সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। The mist is mild. It is not thick and dense. কুয়াশা হালকা, এটা ঘন ও গভীর নয়। Telling not of storms tomorrow. Misty hilltop foretells that storms will no way break out in this area tomorrow. কুয়াশাচ্ছন্ন পাহাড় কবিকে বলে দেয় যে আগামী দিন এখানে আর ঝড়ঝঞ্ঝা হবে না। Actually, the calm and quiet landscape creates peacefulness in poet's mind. শান্ত প্রকৃতি কবির মনে একটি শান্তি নিয়ে আসে। She says that there is no more pain, no more sufferings waiting for him. তিনি বলছেন যে আগামী দিন তার জীবনে আর কোনো দুঃখ আর কোনো কষ্টের যে ঝড় সেটা আর বইবে না। টেলিং শব্দটির অর্থ হলো এক্সপ্রেসিং, অর্থাৎ প্রকাশ করা। আর স্টর্ম এখানে ব্যাড ওয়েদারের কথা বলা হয়েছে। ভায়োলেন্ট স্ট্রং উইন্ড, অ্যাকচুয়ালি ইট রেফার্স টু ভেরি ব্যাড ওয়েদার উইথ স্ট্রং উইন্ডস, হেভি রেইন অ্যান্ড থান্ডার। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল। না, দিন যতটা অশ্রু বিসর্জন করার তা পূর্ণ করেছে, প্রাণ ভরে কেঁদেছে। অ্যাজ মাচ অফ টিয়ার্স অ্যাজ দ্য ডে ক্যান সেড, ইট হ্যাজ অলরেডি সেড। নো শব্দটি দ্বারা একটা বিপরীত ধারণা পোষণ করা হয়েছে। ইট সাজেস্ট আ কন্ট্রারি আইডিয়া। হিয়ার দ্য পোয়েট ট্রাইজ টু জাস্টিফাই হোয়াই দেয়ার উইল বি নো স্টর্মস টুমরো। কবি এখানে সমর্থন করছেন কেন আগামী দিন বৃষ্টি হবে না। দেখো, ডেটাকে পার্সনিফাই করা হয়েছে। ডে ইজ পার্সনিফাইড হেয়ার, এখানে দিনের উপরে মনুষ্য সত্তা আরোপ করা হয়েছে। দ্য পোয়েট হারসেলফ ইজ ভেরি স্যাড বাট শি ডেসক্রাইবস দ্য ডে অ্যাজ হ্যাভিং আ হিউম্যান ফিলিং। কবি নিজে দুঃখিত কিন্তু দিনকে মানবিক অনুভূতি সম্পন্ন বলে মনে করেছেন। তো আমরা এখানে ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশনটা কি আমরা একটু জেনে নিই। পার্সনিফিকেশনের সংজ্ঞাটি হলো নেচার, অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট অর অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ইজ ইনভেস্টেড উইথ দ্য অ্যাট্রিবিউট অফ আ লিভিং বিইং। অর্থাৎ কোনো জড়বস্তুর উপর যদি মনুষ্য সত্তা আরোপ করা হয় তাহলে সেটাকে পার্সনিফাই করা হয়, এটা বোঝানো হয়। এখানে দিন কাঁদছে, অ্যাকচুয়ালি দিন কি কাঁদে তা তো নয়, কিন্তু কবি দিনটাকে উপর একটি মনুষ্য সত্তা আরোপ করেছেন। স্পেন্ট ইজ স্টোর অফ সাইলেন্ট সরো। স্পেন্ট শব্দটির অর্থ হলো কনজিউমড, অর্থাৎ খরচ করে ফেলা। আর স্টোর কন্টেনার, আধার। সাইলেন্ট সরো এটির অর্থ হলো নীরব বেদনা। দ্য গ্রিফ দ্যাট ক্যানট বি এক্সপ্রেসড। It was kept in the stock for the use in future, but the day has spent the store of sorrow to its last. যার নীরব দুঃখ, যেটা অপ্রকাশিত দুঃখ, যেটা তার আধারে ছিল, তার দিন সম্পূর্ণভাবে শেষ করে ফেলেছে। Now the entire day has passed by. Now it is evening. The poet thinks that there is no sorrow anymore. এখন সারা দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা নেমে এলো। কবি ভাবছেন যে আর কোনো দুঃখ তার জীবনে থাকবে না। ফার্স্ট স্ট্যান্জায় কবি প্রেজেন্টে ছিলেন। সেকেন্ড স্ট্যান্জায় দেখো কবি আবার পাস্টে ফিরে গিয়েছেন। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। দ্য পোয়েট এক্সপ্রেসেস হার জয় অফ গোয়িং ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ ফুল অফ ভাইটালিটি অ্যান্ড ভাইভাসিটি। কবি প্রাণবন্ত উদ্যমে পরিপূর্ণ দিনগুলোতে ফিরে যাওয়ার আনন্দকে এখানে ব্যক্ত করেছেন। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর। নাও দ্য পোয়েট ফরগেটস প্রেজেন্ট স্টেট অফ স্যাডনেস অ্যান্ড হার্স ব্যাক টু দ্য হ্যাপি মোমেন্টস অফ দ্য পাস্ট চাইল্ডহুড ডেজ। কবি এখন বর্তমান দুঃখের দিনগুলি ভুলে গিয়ে শৈশবের সুখের দিনগুলোতে ফিরে যায়। When the poet recalls her childhood days, she feels the pleasure of being a child. যখন শৈশবের দিনগুলি স্মরণ করে কবি শিশুর মতো হয়ে আনন্দ উপভোগ করেন।
and 'neath my father's sheltering roof and near the old hall door. 'Neath শব্দটি shortened form of beneath. Here the poet calls up the picture of her father's house. She finds herself sitting under the roof of her father's house near the old wooden door. এখানে কবি তার পিতৃগৃহের কথা মনে করছেন, যেখানে তিনি বাবার সেই ঘরের ছাদের নিচে বসে আছে ওই পুরনো কাঠের দরজার কাছে। Actually, the poet in her childhood was well under the care and affection of her father. She was well protected. শৈশবে কবিতার বাবার স্নেহ, মায়া, মমতার নিরাপদ আশ্রয়ে ছিলেন, সেটা এখানে মনে করছেন। In the third stanza, poet again comes back to the present. তৃতীয় স্ট্যাঞ্জায় কবি আবার প্রেজেন্টে ফিরে আসেন। I was this cloudy evening fall after a day of rain. The poet here keenly observes the evening that comes down after a rainy day. The sky is still overcast with clouds. কবি একটি বর্ষণমুখর দিনের পর সন্ধ্যা নেমে আসা অত্যন্ত কৌতূহল ভরে দেখছেন। আকাশ এখনও মেঘাচ্ছন্ন। She finds immense delight observing the beauty of nature. প্রকৃতির সৌন্দর্যে তিনি অসীম আনন্দ পান। ক্লাউডি ইভিনিং। ইভিনিং কি কখনো ক্লাউডি হয়? স্কাই ক্লাউডি হয়, আকাশ মেঘাচ্ছন্ন হয়, সন্ধ্যা কখনো মেঘাচ্ছন্ন হয় না। দিস ইজ আ বিউটিফুল ইনস্ট্যান্স অফ ট্রান্সফার এপিথেট। এটা একটি সুন্দর ট্রান্সফার এপিথেটের উদাহরণ। ট্রান্সফার এপিথেটটা কি? An epithet is transferred from the proper subject to an accompanying thing. একটি বিশেষণ যখন উপযুক্ত শব্দের আগে না বসে সহযোগে একটি শব্দের আগে বসে তার গুরুত্বটাকে বাড়িয়ে দেয়, সেটি ট্রান্সফার এপিথেট। ব্লু মিস, সুইট মিস অফ সামার পাল দ্য হরাইজনস মাউন্টেন চেইন। ডিউরিং সামার, ব্লু অ্যান্ড প্লিজেন্ট মিস কভার দ্য মাউন্টেন ইন দ্য হোরাইজন। গ্রীষ্মকালে মনোরম নীল কুয়াশায় দিগন্তের পাহাড় ঢেকে যায়। ব্লু মিস হুইচ ইজ ব্লু ইন কালার, অর্থাৎ নীল কুয়াশার কথা বলা হয়েছে। সুইট, প্লিজেন্ট অর্থাৎ মনোরম। পল শব্দটির অর্থ হলো টু কভার উইথ ডার্ক ডেন্স ক্লাউডস, ঘন মেঘের আস্তরণে ঢেকে দেওয়া। এবার আমরা ফাইনাল স্ট্যাঞ্জায় চলে এসেছি। The dam stands in the long green grass. The thick mist remains in the long green grass. দীর্ঘ সবুজ ঘাসের উপর ঘন কুয়াশার আস্তরণ থাকে। Green grass. The grass looks fresh and bright as it is seen after a rainy day. বর্ষণমুখর দিনের পর ঘাসগুলিকে স্বচ্ছ, উজ্জ্বল, সবুজ বর্ণের দেখায়। As thick as morning's tears. ঠিক শব্দটির অর্থ ডেন্স বা ডিপ, ঘন। মর্নিং স্টিয়ার্স, সকালবেলার অশ্রু। ইট ইজ এগেন আ বিউটিফুল ইনস্ট্যান্স অফ পার্সনিফিকেশন। ব্যক্তিত্ব আরোপের আবার একটি সুন্দর উদাহরণ পাওয়া গিয়েছে। আমরা পার্সনিফিকেশন সম্পর্কে আগেই আলোচনা করেছি। হেয়ার মর্নিং ইজ ফ্যান্সিড বাই দ্য পোয়েট টু বি আ পার্সন। ইট শেডস টিয়ার্স অ্যাজ ম্যান ডাজ। কবি সকালবেলাকে একটি ব্যক্তি হিসাবে কল্পনা করেছেন, মানুষের মতোই সে অশ্রুপাত করে। অ্যাকচুয়ালি দ্য হেভি মিস মেক দ্য গ্রিন গ্রাস স্লাইটলি ওয়েট ইন দ্য মর্নিং। প্রকৃতপক্ষে ভারী কুয়াশা সকালের ঘাসগুলিকে ঈষৎ সিক্ত করে। সো দ্য পোয়েট ইমাজিনস দ্যাট মর্নিং শেডস টিয়ার্স আপন দ্য গ্রাস। তাই কবি কল্পনা করেন যেন সকাল ঘাসের উপরে অশ্রু বিসর্জন করেন। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস। ড্রিমি সেন্স, প্লেজেন্ট অর ডেলিকেট স্মেল দ্যাট হ্যাজ আ ড্রিম লাইক কোয়ালিটি, অর্থাৎ মধুর সৌরভের কথা বলা হয়েছে। ফ্র্যাগ্রেন্স, পারফিউম আর স্মেল। দ্য সগি স্মেল অফ দ্য গ্রাস, অর্থাৎ ঘাসের স্যাঁতসেঁতে গন্ধ। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, দ্যাট রেফার্স টু দ্য সেন্স, ওই স্যাঁতসেঁতে গন্ধের কথা বলা হয়েছে। ব্রিথ শব্দটির অর্থ এক্সপ্রেস, এখানে ব্রিথ মানে ব্যক্ত করা। আদার ইয়ার্স অর্থাৎ ফরমার ইয়ার্স, আগের বছরগুলোর।
দ্য সগি স্মেল অফ দ্য গ্রাস রিমাইন্ডস দ্য পোয়েট অফ হার ফর্মার ইয়ার্স। ঘাসের স্যাঁতস্যাঁতে গন্ধ কবিকে আগের বছরগুলি মনে করিয়ে দেয়।